নমস্কার সবাইকে। মিতির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, পুরনো জিনিস। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। মদনবাবুর একটাই নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়েই থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি, বামুন আর বুড়োর চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস কিংভূত জিনিস কিনে ঘর ডাঁই করছেন তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর, আঁশলা, উইপোকার বাসা হতেও দেন না। ট্যাক ঘড়ি, দেওয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল চেয়ার, দোয়াত দানি, নস্যির ডিবা, কলম, ঝাড়লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য এরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফারলান সাহেবের 150 বছরের পুরনো একটি বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফারলান সাহেবের যে বাড়িটি আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়, পোড়ো পোড়ো অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফারল্যান্ডসের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফারল্যান্ডসদের 3 পুরুষের বাস। জন ম্যাকফারল্যান্ডসের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ ম্যাকফারল্যান্ডসেরও পুরনো জিনিস কেনার বাতিক। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাঁধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাঁধা দেওয়ার কারণে সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিলেন উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস, আজ নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বললে, নতুন নয়, পুরনো। ওই হলো। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফারল্যান্ডসের বাড়িতে পৌঁছালেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমঝদার এবং খরিদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এ ঘর ও ঘর ঘুরে ম্যাকফারল্যান্ডসের বিপুল সংগ্রহরাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসপত্র এক খনির বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরবেন তা ভাবতে গিয়ে মদনবাবুর হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগিনির পালঙ্ক 10,000 টাকার বিক্রিয়ে গেল। এক কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এক ছড়া মুক্তোর মালা দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষের দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকালেন 5,000। একটা বুড়ো হাঁকলেন 20,000। মদন অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা।
একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছে যে মুখ দেখাতে পারবে না, মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000 টাকা। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু, যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরের দিন সকালে আলমারিটা কুলিয়া ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হল ঘরে উত্তর দিকে জানালার পাশে সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস, 10টা কুলি গলৎঘর্ম হয়ে গেছে এটাকে সরাতে। নিলামওয়ালারা দেওয়া চাবি দিয়ে আলমারি খুলে ফেললেন মদনবাবু। নিচে ওপরে কয়েকটা ডয়ার, মাঝখানে ওয়ার্ড্রপ। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসপত্র। বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। আর তার কি করা যাবে? এর নেশা যার আছে তাকে মাঝে মাঝে থকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু। গভীর রাত্রে ম্যাকফারলান সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেই ঠকোনি, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফারলান শুধু ঘন ঘন মাথা নেড়ে বললেন, না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল পান করেন রোজই। আজও ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু কুটুর কুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালাবেন না, আমার অসুবিধে হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙাচ্ছ হে? কে হে তুমি? চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, কিন্তু জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ পড়েছি দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেঁড়ে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বের হও বলছি, নইলেই গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে, খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারের লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকোল ফাটাতে পারি। কোনোদিন ফাটাননি। কে বলল ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরই নেই। আমি লোক ডাকি, দাঁড়াও, কেউ আসবে না। কিন্তু খামোকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিস এ ঘরে, আর এই ঘরে কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান গিয়ে ঘুমোন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু যেন ঘাবড়ে গিয়ে ফিরে গেলেন ঘরে। দূর দূর বুকে বসে থেকে পাশের ঘরের নানান বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার স্বাদের সব জিনিস বুঝি এবার যায়। দিনের আলো ফুটতে মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফারলানের সেই কাঠ গ্লাসে পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে দিব্যি দিব্যি সাজিয়ে রাখা। দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি না দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবে চিনতে খুশি খুশি লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হলঘরে আগের রাত্রের মতন শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হলঘরে গিয়ে টর্চ ঢুকে জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এইসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায়ে না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শোকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফারলান সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলাম গিয়ে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আগে আমরা সব ঠিকঠাক করেই রেখেছিলাম। যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলেমিশেই থাকবো। তাই তাই কি? তাই সবাই জোট বেঁধেছি, তাতে আখেরে আপনারই লাভ।
মদনবাবু বেশ খুশিই হলেন, তবুও মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা, দেখো যেন কেউ চুরির দায়ে না পড়ি। মেলা ফ্যাচ করবেন না তো, যান না, নাকি তেল দিয়ে ঘুমোতে যান, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব খিচিক খিচিক করে হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে, দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার চারতলাটা না তুললেই নয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।